পয়সা বা টাকা, যেটা এমন একটা জিনিস যেটা ভিখারি থেকে শুরু করে বিলিনিয়ার পর্যন্ত সবাই এটাকে পেতে চায়। আর টাকা বা পয়সা এটা শুধু একটা কাগজের টুকরোই না, এটা নিজের মধ্যেই একটা নেশা। আর এই জিনিসটা পিএইচডি হোল্ডার থেকে শুরু করে মাঠে যারা চাষ করছে চাষি ভাইরা তারা পর্যন্ত জানে। পয়সা এমন একটা ভাষা যেটা জঙ্গলে থাকা মানুষকে আকাশ সব বিল্ডিংয়ে থাকতে শিখিয়েছে, হাওয়ার সাথে কথা বলতে পারার মতন গাড়িতে বসতে শিখিয়েছে। পয়সা এমন একটা কাগজের টুকরো যেটা নিজের কোনো অকাত নেই, কিন্তু যেটা অন্য কোনো কিছুর কত ভ্যালু সেটা ভালো মতোই বুঝিয়ে দেয়। বাট কোয়েশ্চেনটা হলো, পয়সার মধ্যে এত পাওয়ার এলো কোথা থেকে? বলবো তার আগে ভিডিওটা লাইক করে দাও। চলো তাহলে ডিটেলসে জেনে নেওয়া যাক। লেটস নো দ্য আননোন টুগেদার। আজ থেকে অনেক বছর আগে মানুষ লেনদেনের জন্য বার্টার সিস্টেমের ব্যবহার করতো। মানেটা হলো কোনো একটা জিনিসের বদলে কোনো একটা জিনিস নেওয়া। যেরকম আরও তোমার কাছে চাল আছে আর তোমার চিনি দরকার, তো তোমাকে এমন একটা মানুষকে খুঁজে বার করতে হবে যার চালের প্রয়োজন আর যে চিনি বিক্রি করতে চায়। তো তার কাছে গিয়ে তুমি তোমার চালটা দেবে আর সেই চিনিটা সে তোমাকে দিয়ে দেবে। মানে জিনিসের পরিবর্তে জিনিস, মানে একটা জিনিস তুমি দেবে তার পরিবর্তে আর একটা জিনিস তুমি পাবে। বাট এতে একটা প্রবলেমও ছিল। এতে কি হতো, তোমাকে খুঁজতে হতো যে কার কোনটা প্রয়োজন। তো এই কারণে মানুষ শুরু করলো কমোডিটিস। মানুষ সেই সব জিনিসকেই টাকা বানিয়ে ফেলেছিল যেগুলো তাদের কাজে লাগতো, যেমন অ্যালকোহল, পশু পাখি, আনাজ, খাবার দাবার, এইসব জিনিসকেই তারা পয়সা বানিয়ে ফেলেছিল। বাট এতেও জিনিসপত্র বিক্রি করার জন্য তাদেরকে খুঁজতে হচ্ছিল যে কার কোনটা প্রয়োজন। বাট এতে আরও একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল যে আমার কাছে যে জিনিসটা আছে সেই জিনিসটার ভ্যালু কী। আর আনাজপত্র, পশু পাখি, এসব জিনিসগুলো খারাপ হয়ে যেত। আনাজপত্রগুলো খারাপ হয়ে যেত, পচে যেত, আর পশু পাখি যেগুলো কেনা থাকতো সেগুলো মরে যেত। তো সেই কারণে মানুষের এমন একটা জিনিসের দরকার পড়লো যে জিনিসটা ইউনিভার্সাল হবে, যেটা সব জায়গায় চলবে। তো তাই জন্য চালু করা হয় সোনা আর রূপোর টাকা। মানুষের এতেও প্রবলেম হয়, তার কারণ যে সোনার রূপোর টাকাগুলো ব্যবহার করা হতো তো সেগুলোর একটা ওয়েট ছিল, আর অত ভারী ভারী জিনিসগুলো নিয়ে যেতে, ঘুরে বেড়াতে তাদের অসুবিধা হতো। আর চুরি হয়ে যাওয়ার একটা ভয় ছিল, আর সেই সময় ডাকাতিও অনেক হতো। তখনকার দিনের সোনার, মানে যারা সোনার কাজ করতো, তো তারা একটা বুদ্ধি বার করলো। তারা বললো যে তোমাদের সোনাগুলো আমাদেরকে দিয়ে দাও, আমরা সেটাকে গুছিয়ে রাখবো। আর তার বদলে তারা একটা কন্ট্রাক্ট পেপার দিয়ে দিত, আর সেই কাগজের টুকরোর মধ্যে লেখা থাকতো যে আমার কাছে আপনার এত পরিমাণ সোনা রাখা আছে, যেটাকে IOU বলা হতো। IOU, যেটা দেখিয়ে তারা নিজেদের সোনাগুলো আবার ফেরত নিয়ে নিতে পারতো। আর এই আইডিয়াটা সবার খুব ভালো লাগে, সবাই নিজেদের সোনাগুলো জমা রাখা চালু করে দিল। বাট এই সিস্টেম চালু হওয়ার কিছু সময় পর সোনাররা যারা ছিল তারা বুঝতে পারে যে অলমোস্ট কেউই নিজের জমা রাখা সোনাটা আর নিতে আসে না, তারা সবাই কাগজের টুকরো দিয়েই লেনদেন করে। তার কারণ সবার বিশ্বাস হয়ে যায় যে রসিদ আছে মানে সোনা থাকবেই। আর এই জিনিসটা বুঝে যাওয়ার পর সোনার লোক যারা ছিল তো তাদের মধ্যে লোভ চলে আসে, আর তাদের হাতে লেখা সেই কাগজের টুকরোটাই পয়সা হয়ে গেছিল। আর এই কারণে তারা জাল বা ফেক ওরকম কন্ট্রাক্ট পেপার বা IOU পেপার যেটা ছিল সেটা বানাতে শুরু করে দেয়। তাদের কাছে সোনা আদেও থাকতো না, বাট তারা কন্ট্রাক্ট পেপার ওরকম দিয়ে দিত। আর এখান থেকে চালু হয় পৃথিবীর সব থেকে বড় লিগ্যাল স্ক্যাম, যেটা আজ পর্যন্ত চলছে। কিভাবে, চলো দেখে নি। ওই সোনা গুছিয়ে রাখার প্রথম দোকানটা ছিল পৃথিবীর প্রথম ব্যাংক, আর সেই হাতে লেখা কাগজটা ছিল পৃথিবীর প্রথম নোট বা কারেন্সি। এবার যদি আমি তোমাকে বলি যে কোনো ব্যাংক কিভাবে কাজ করে, তো তুমি বলবে ব্যাংকে আমরা যে টাকাগুলো ডিপোজিট করি তো সেই টাকাগুলোই ব্যাংক লোন দেয়, আর সেই লোনের উপরে কিছু পরিমাণ ইন্টারেস্ট রেখে ব্যাংক নিজের প্রফিট আর্ন করে নেয়, তাই তো? তো এই থিওরি অনুযায়ী ধরো তুমি কালকে সকালে ব্যাংকে গেলে আর 1,000 টাকা ডিপোজিট করে দিলে। আর ব্যাংকের রুল অনুযায়ী ব্যাংক কি করবে, ব্যাংক 10% টাকা রিজার্ভ রাখবে আর বাদবাকি 900 টাকা সে লোন দিয়ে দেবে। আর ব্যাংক যদি লোনওয়ালা ব্যক্তি থেকে 12% ইন্টারেস্ট চার্জ করে আর তোমাকে 4% ইন্টারেস্ট দেয়, তো মাঝখানের যে 8% হয় তো সেটা হচ্ছে ওদের প্রফিট, রাইট? আর এই বেসিক প্রিন্সিপালের উপরেই পৃথিবীর যত কমার্শিয়াল ব্যাংক আছে সেগুলোই অপারেট করে। বাট ব্যাংক খালি এইভাবেই পয়সা ইনকাম করে না, এর পেছনে অনেক বড় একটা গেম আছে যেটা মানুষ জানে না। গেমটা হলো যে ব্যাংক তোমার 1,000 টাকা ডিপোজিটকে আরামসে 10,000 টাকা ডিপোজিট বানিয়ে বিজনেস করতে পারে। আর এই জিনিসটা কিভাবে হয় চলো দেখে নি। তুমি যেরকম 1,000 টাকা ডিপোজিট করছো, ঠিক ব্যাংকও সেরকম রুল অনুযায়ী 10% ক্যাশ রিজার্ভ রেখে বাদবাকি 900 টাকা লোন দিয়ে দিচ্ছে, রাইট? বাট ভালো করে দেখো এখানে হচ্ছেটা কি।
যখন তুমি তোমার টাকাটা ডিপোজিট করো, তারপরে তোমার ফোনে যখন তুমি ব্যালেন্স চেক করবে তো দেখবে অ্যাকাউন্টে ওই 1,000 টাকাই দেখাচ্ছে। আর অন্যদিকে যেই মানুষটা ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করেছিল, তো সেও যখন ব্যালেন্স চেক করবে সেও তার ফোনে 900 টাকাই দেখতে পাবে। তার মানে কি তোমাদের দুজনেরই হাতে 1,000 আর 900 টাকার পারচেসিং পাওয়ার আছে, অথচ ওই ব্যাংকের কাছে 1,000 টাকাই ক্যাশ রয়েছে। ব্যাংক খালি নিজেদের কম্পিউটারে কয়েকটা নাম্বার টাইপ করে মার্কেটে এক্সট্রা 900 টাকার কারেন্সি ক্রিয়েট করে দিল, আর যেটা পুরোপুরি ভার্চুয়াল হয়। আর এটা খালি এখানেই শেষ হয়ে যায় না, এটা অনেক আগে পর্যন্ত যায়। যেমন যেই মানুষটা লোন নিয়েছিল, তো সেই মানুষটা এমনি এমনি তো লোন নেয়নি, সেও কোনো কিছু কিনবে বা কোথাও খরচা করবে বলেই নিয়েছিল। আর যখন সে পয়সাটা খরচা করবে, তার অ্যাকাউন্ট থেকে পয়সাটা কেটে গিয়ে অন্য কারোর অ্যাকাউন্টে গিয়ে ডিপোজিট হয়ে যাবে। রুল অনুযায়ী ব্যাংক সেই 900 টাকারও 10% রিজার্ভ রাখবে, আর বাদ বাকি 810 টাকা অন্য কাউকে লোনে দিয়ে দেবে। আর এরকম ভাবে করতে করতে ব্যাংক মাত্র 1,000 টাকার ক্যাশ ডিপোজিটকে 10,000 টাকার ভার্চুয়াল কারেন্সিতে কনভার্ট করে বিজনেস করে নেয়। তোমার মনে হতে পারে যে ব্যাংকে তোমার টাকা হয়তো একদম সেফ আছে, আর তুমি যখন চাই তখনই গিয়ে ব্যাংকে থেকে টাকা উইথড্র করে নিতে পারো, বাট এটা হয় না। যদি মাত্র 20 থেকে 30% লোকই সেই ব্যাংকে গিয়ে নিজের পুরো টাকা তুলতে যায়, তো তাহলে ব্যাংক তাদেরকে কখনোই তাদের পুরো টাকা ফেরত দিতে পারবে না, কারণ তাদের কাছে কখনোই পুরো টাকা থাকেই না। ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেমের জন্য শুধুমাত্র প্রবাবিলিটির উপরেই চলে। ফর এক্সাম্পল, পৃথিবীতে যত ব্যাংক অ্যাকাউন্ট আছে আর সেই ব্যাংক অ্যাকাউন্টে যত ব্যালেন্স আছে সেটাকে অ্যাড করার পরে 100 টাকা হয়, ওর মধ্যে থেকে 10 টাকার থেকেও কম অ্যাভেলেবেল আছে। আর বাদবাকি যেইগুলো দেখতে পাই ওগুলো ওর মধ্যে 90% থেকেও বেশি শুধুমাত্র ভার্চুয়াল ডিজিটই হয়, যে জিনিসটাকে তুমি তোমার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাও। পয়সার এই মায়াজালটাকে ইচ্ছা করে এত বেশি কমপ্লিকেটেড বানানো হয়েছে যাতে একটা সাধারণ মানুষ এটাকে সহজে বুঝতে না পারে, আর সে ওই সিস্টেমের মধ্যেই আটকে থাকে। লোকে মনে করে কারেন্সি আর মানি একই জিনিস, বাট এটা সত্যি নয়। কারেন্সি মানে হলো মিডিয়াম অফ এক্সচেঞ্জ, আর মানি হলো যেটা নিজেই একটা ভ্যালুয়েবল অ্যাসেট। তোমার বাড়িতে থাকা 500 টাকার সব নোট রাতারাতি একটা কাগজের টুকরোয় পরিণত হয়ে যেতে পারে যদি গভর্নমেন্ট ওটাকে ডিমনিটাইজ করে দেয়, তো তার কারণ ওটা একটা কারেন্সি। কিন্তু তোমার বাড়িতে পড়ে থাকা একটা সোনার কয়েন পৃথিবীর কোনো দেশের গভর্নমেন্ট যাই বলে দিক না কেন সেটাই থাকবে যেটা ও আগে ছিল। দেখো অন্যান্য লোকেরা কি বলে জানি না, যে গোল্ড বন্ড কেনো, এই করো ওই করো, না হলে এই হবে সেই হবে, বাট আমি বলবো রিয়েল গোল্ড কেনো। তার কারণ প্যান্ডামিকের সময় এটা বহুত কাজে লাগে। তার কারণ তুমি বাজারে গিয়ে গোল্ড বন্ডের সার্টিফিকেট দিয়ে পুরো বছরের বাজার করতে পারবে না, বাট বাড়িতে পড়ে থাকা একটা গোল্ড কয়েন দিয়ে সারা বছরের বাজার করে নেওয়া সম্ভব। এই কাগজটা শুধুমাত্র একটা ভরসা, আর ভরসার উপরেই পৃথিবী টিকে আছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হবে